হ্যালো, সোহম। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? শালা, আমি সৌম্যদীপ রে। আমরা একসঙ্গে সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম। কে রে, এখন চিনতে পারছিস? এবার আমার সব কথা মনে পড়ে গেল। কলেজে আমাদের একটা 25-30 জনের গ্রুপ ছিল। সৌম্যদীপ ছিল আমাদের সেই গ্রুপের মধ্যমণি। ও খুব ভালো গান গাইতো। স্বাভাবিকভাবেই আমাদের গ্রুপের সব মেয়েদেরই ওর প্রতি একটু বেশ দরদি ছিল। সেই কারণে আমি বা আমাদের গ্রুপের বাকি ছেলেরা প্রথম যে ওকে মনে মনে হিংসা করতাম তা আর বলার অপেক্ষায় রাখে না। যদিও পরে আমরা সবাই বুঝতে পেরেছিলাম মানুষ হিসাবে ও খুবই ভালো। কাউকে খুব সহজে আপন করে নিতে পারার একটা সহজাত গুণ রয়েছে ওর মধ্যে। তাই ধীরে ধীরে আমাদের ছেলেদেরও সবার প্রিয় হয়ে উঠেছিল সৌম্যদীপ। কলেজ জীবনের ওই 3টে বছর আমাদের সবারই খুব মজা করে আনন্দে কেটেছিল। মাঝে মাঝেই আমরা কলেজে ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতাম, ভিক্টোরিয়া চিড়িয়াখানায় যেতাম, পিকনিক করতাম। কলেজ জীবন শেষ হতেই যেন আমরা সবাই কেমন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আসলে তখন তো আর মোবাইল ফোন ছিল না ফেসবুক, ইনস্টাগ্রামের মতন কোনো সোশ্যাল মাধ্যম। তাই যোগাযোগের মাধ্যমের অভাবে আমরা কেউ কারোর সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখতে পারিনি। এছাড়া সৌম্যদীপের বাড়ি মেন লাইনে কন্যগড়ে, আর আমার বাড়ি বজবজ লাইনে বাটানগড়ে। তাই কলেজ জীবনের পর আমাদের মধ্যে আর যোগাযোগ রাখা সম্ভবপর হয়নি। তুই আমার নম্বর পেলি কিভাবে? ইচ্ছা থাকলে উপায় হয় রে। ফেসবুকে তোর নাম লিখে সার্চ মারলাম, পিকচার দেখে তোর অ্যাকাউন্ট থেকে মোবাইল নম্বর পেয়ে ফোন করছি। ভালো করেছিস ভাই। সত্যিই আমাদের সেই গ্রুপের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। 15-16 বছর পর যে কিভাবে কেটে গেল ভাবতেই পারছি না। মনে হচ্ছে যেন সেদিনকার কথা। তোর সবার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ রে, গত কয়েকদিনে প্রায় সবার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। শোন, তোকে যে কারণে ফোন করেছি। হ্যাঁ বল। সামনে 25শে ডিসেম্বর আমাদের সেই গ্রুপের মিলে একটা পিকনিক করবো বলে স্থির করেছি। সেদিন তোর কোনো প্ল্যান থাকলে এক্ষুনি বাতিল কর। তোর কোনো অজুহাত আমি শুনবো না, তোকে আসতেই হবে। ঠিক আছে। এমনিতেও ওদিন আমার কোনো বিশেষ প্ল্যান ছিল না, আমি যাবই। তা কোথায় যাবি বলে ঠিক করলি? আমরা সবাই সকাল 7টার মধ্যে শিয়ালদা স্টেশন চত্বরে মিট করব। সেখান থেকেই বাস ছাড়বে। তোকে আমাদের পিকনিকের লোকেশনটা পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এখন ফোন রাখছি রে, অন্যদেরও সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে ভাই, রাখ। ও হ্যাঁ, আরেকটা কথা ছিল, উইথ ফ্যামিলি না উইথআউট ফ্যামিলি? এটা কলেজ মিট তো, তাই এবার শুধু আমরাই যাচ্ছি। পরে কখনো উইথ ফ্যামিলি করা যাবে খন। ঠিক আছে, বাই, পরে কথা হবে। মোবাইল ফোনটা টেবিলের উপর রেখে দিলাম। এতদিন পর আবার সব কলেজ বন্ধুদের সঙ্গে মিলিত হব ভেবে শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। গিন্নিকে রান্নাঘরে গিয়ে সেই কথাটা বলতে গেলাম। শোনো, আমার এক কলেজের পুরনো বন্ধু ফোন করেছিল। ওরা 25শে ডিসেম্বর একটা পিকনিকের আয়োজন করেছে, আমাকেও যেতে খুব করে বলেছে। ভালোই তো হবে, মনাও এটা শুনে খুব খুশি হবে। এমনিতেও ও 25শে ডিসেম্বর বাইরে কোথাও যাওয়ার বায়না করছিল। আজ বাড়িতে ফিরতে এই খবরটা পেয়ে ও খুব আনন্দ পাবে। শোনো, একটা ছোট প্রবলেম আছে। এটা শুধু আমাদের কলেজ বন্ধুদের পিকনিক, ফ্যামিলি নট অ্যালাউ। সবই বুঝছি, ফ্যামিলির সঙ্গে গেলে তো তোমাদের ওইসব ছাইপাশ গেলা বন্ধ হয়ে যাবে। পারো বটে তোমরা। ওই ছোট্ট ছেলেটাকে ঘরে রেখে বাবা ফুর্তি করতে যাবে। ক্ষণিক পূর্বের ভালো লাগার অনুভূতিটা গিন্নির বাক্যবাণে বিষাদে রূপান্তরিত হলো। আর কথা না বাড়িয়ে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার এই স্বার্থপরতায় যিশুদেব ক্রুদ্ধ হয়েছিল কিনা বলতে পারবো না, কিন্তু 24শে ডিসেম্বর রাতেই ছেলের ধুম জ্বর এলো। সকাল 7টার মধ্যে শিয়ালদা স্টেশন চত্বরে মিট করতে গেলে ভোরে ফার্স্ট বা সেকেন্ড ট্রেন ধরতে হবে। ভোরবেলায় ছেলের জ্বর কমে গেল, কিন্তু গিন্নিকে আমার ট্রেন ধরার কথা বলতে সাহস হলো না। গিন্নি আমার হাবভাব দেখে বলল, সবই বুঝি, দেখলে তো ঠাকুর ঠিকই আছে, বউ বাচ্চাকে ঘরে রেখে একলা পিকনিকে যাওয়া। আহা, এটা কি আমি একা ঠিক করেছি নাকি?
খুব বুঝেছি, যেখানে যাবে যাও, তবে ছেলের জ্বরের ওষুধ ঘরে এনে দিয়ে তারপর বিদায় হও। গিন্নির কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে দ্রুত হাত মুখ ধুয়ে ছুটলাম পাড়ার মোড়ে ওষুধের দোকানে। গিয়ে দেখলাম দোকান এখনও বন্ধ। সেখানে অপেক্ষা না করে বাজারের ওষুধের দোকানে গিয়ে দেখলাম সেটাও বন্ধ রয়েছে। আমাকে ওভাবে ওষুধের দোকানে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের চায়ের দোকানের লোকটা বলল, দাদা 6:30 7টার আগে দোকান খুলবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 5:30 বাজে। সেকেন্ড ট্রেনও মিস হয়ে গেল আমার, কি আর করব। অগত দোকান খোলার অপেক্ষায় ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকলাম। দোকান খুললে তাড়াতাড়ি ওষুধ কিনে বাড়িতে ফিরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7:10। কি করব এখন? ইতিমধ্যে সবাই হয়তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে। উপায় না দেখে সৌম্যদীপকে ফোন করলাম। হ্যালো সৌম্যদীপ। হ্যাঁ সোহম বল, তুই এখন কতদূর পৌঁছলি আর কতক্ষণ লাগবে তোর পৌঁছতে? আমি সৌম্যদীপকে সব ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে সৌম্যদীপ বলল, সবই তো বুঝলাম ভাই, একমাত্র তুই আর দীপক ছাড়া বাকি সবাই এখানে পৌঁছে গেছে। দীপক একটু আগে আমাকে ফোন করেছিল, বলল আর 5 মিনিট 15-এর মধ্যেই ও এখানে পৌঁছে যাবে। কিন্তু তোর আসার জন্য অপেক্ষা করলে তো ওদিকে রান্নার আয়োজন করতে দেরি হয়ে যাবে। তাছাড়া সকালের টিফিন কখন হবে বল? না ভাই, শুধু তোর জন্য এতক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়। তুই বরং এক কাজ কর, আমি তো সেদিন থেকে লোকেশন হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম, তুই বরং বাইকে করে ওখানে চলে আয়। পারবি তো? ঠিক আছে ভাই, আমি তাই করব। সৌম্যদীপের সঙ্গে কথা বলার পর আমি আর সময় নষ্ট না করে বাইক নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 10টা নাগাদ আমি পিকনিক স্পটে গিয়ে পৌঁছলাম। আমাকে আসতে দেখে সৌম্যদীপ এগিয়ে এলো। একগাল হাসি মুখে বলল, সরি ভাই, তোর জন্য অপেক্ষা করলে সকালের টিফিন বানানো হতো না। সবাই সেই কোন ভোরে বাড়ি থেকে বেরিয়েছে। আরে না রে ভাই, ঠিক আছে, তোর জায়গায় আমি হলেও এটাই করতাম। খুব খুশি হয়েছি রে তুই আসতে। সবাই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তুই গিয়ে দেখ। আমি খাবারের আয়োজন দেখছি, আর মিনিট 15-এর মধ্যে লুচি তরকারি হয়ে যাবে, তখন খেতে ডাকবো। আমি ওর থেকে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আরে সোহম যে, এখানে আসো। কথাটা শুনে সেদিকে তাকিয়ে দেখলাম একটা বেশ বড় গাছের তলায় একজন মহিলা একা বসে রয়েছেন। গাছের বড় বড় ডালপাতায় ছায়ায় প্রথমে মুখটা ভালো করে দেখতে পারলাম না। একটু এগিয়ে গিয়ে কাছে গিয়ে দেখলাম বনানী বসে আছে। কলেজে আমরা প্রায় সব ছেলেরই এর উপরে ফিদা ছিলাম। মনে পড়ল ওই সময় ওকে নিয়ে গোপনে আমি কতই না প্রেমের কবিতা লিখেছিলাম। কিন্তু আমি ছিলাম একজন অতি সাধারণ দেখতে, পড়াশোনাতেও তেমন ব্রিলিয়ান্ট ছিলাম না। অথবা আমার মধ্যে এমন কোনো বিশেষ গুণ ছিল না যে মেয়েরা সহজে আমার প্রেমে পড়বে। তাই প্রেমে প্রত্যাখ্যান হওয়ার ভয়ে সাহস করে ওকে সামনাসামনি কিছু বলার সাহস কোনোদিনও আমার হয়নি। আমি বনানীর কাছে গিয়ে দাঁড়াতেই ও আমাকে বলল, এখানে বসো। কেমন আছো সোহম? আমি একটু হেসে বললাম, এই চলে যাচ্ছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা এখন কি করছো তুমি? সল্টলেকে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি, আর মাঝে মাঝে একটু আধটু লেখার চেষ্টা করি। বনানী আমার কথা শুনে একটু হাসলো, তারপর ওর এই লাস্যময়ী গলায় বলল, সোহম, আমি কিন্তু তোমার লেখা ফেসবুকে নিয়মিত পড়ি। কি, তুমি আমার লেখা পড়ো? কই, আমি তো কখনো তোমার কোনো কমেন্ট বা লাইক আমার কোনো পোস্টে দেখিনি। আরে মশাই, কমেন্ট বা লাইক কি সব? পাঠকের ভালো লাগাটা কি শুধু ওই কমেন্ট বা লাইক দিয়ে বিচার করবে? সেটা ঠিকই বলেছ, কিন্তু কমেন্ট বা লাইক পেলে খুব ভালো লাগে। বুঝি লোকে আমার লেখাটা পড়ছে, তাতে লেখার প্রেরণাটা আরও অনেকটা বেড়ে যায়। বুঝলাম মশাই। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো সোহম? কি বলো? তোমার লেখা গল্পে এত সেক্স থাকে কেন? এমনকি তোমার ভূতের গল্পেও সেক্স থাকে। কলেজ লাইফে তো তোমাকে দেখে সহজ সরল ছেলে বলেই মনে হতো। কি করব বলো, আমি নিজের চোখে তো কত ভূত দেখিনি, তাই ওই সব গল্প আমি লিখতে পারি না। আমার চরিত্ররা পোশাক পরে
খাবার খায়, খুন করে, আবার সেক্সও করে। আমার গল্পের সব চরিত্ররা যে আমাদের চারিপাশ থাকা মানুষগুলির গল্প। বাবা, তোমার মধ্যে এত? তা মশাই, তোমার যখন এতই সাহস, আমাকে তুমি ভালোবাসো, এই সামান্য কথাটা কেন তুমি তখন আমাকে বলতে পারোনি? বনানীর কথাটা শুনে আমি চমকে উঠলাম। আমি যে ওকে ভালোবাসতাম ও কি করে জানলো? আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারলাম না। আমার ওই ইতস্তত ভাব দেখে বনানী আবার বলল, ভগবান প্রত্যেক মেয়ের মধ্যেই একটা অদ্ভুত ক্ষমতা দিয়েছে। তারা ছেলেদের চোখের ভাষা পড়তে পারে, শুধু ছেলেরাই মেয়েদের মনের কথা কখনো বুঝতে পারে না। ছেলেরা ভাবে মেয়েরা সবই বুঝি বড়লোক ছেলে বা ফিল্ম স্টারের পেছনে ছোটে। না মশাই, এটা ঠিক নয়। ভালো যখন বেশি ছিলে একবার সাহস করে বলে দেখতে পারতে। বনানীর কথা আমি একটু ঈষৎ হেসে বললাম, কি করব বলো, আমি যে বরাবরই লাজুক প্রকৃতির ছেলে ছিলাম। বনানী আমার কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল। ওদিকে সৌম্যদীপের গলার আওয়াজ পেলাম, সবাইকে টিফিন নিয়ে আসার জন্য ডাকছে। আমি বনানীকে বললাম, চলো টিফিন হয়ে গেছে। সকাল থেকে কিছুই পেটে পড়েনি, আমার খুব খিদে পেয়েছে। টিফিন খেয়ে এসে গল্প করা যাবে। তুমি যাও সোহম, আমি একটু পরে যাচ্ছি। তোমার টিফিনটা কি আমি এখানে নিয়ে আসবো? না না, তার দরকার হবে না, আমি একটু পরেই যাচ্ছি, তুমি যাও। আমি টিফিন করতে চলে গেলাম। আমাকে দেখে সৌম্যদীপ বলল, কি রে ভাই, কোথায় ছিলি তুই? এই বনানীর সঙ্গে একটু গল্প করছিলাম। বনানী? কোন বনানী? আরে আমাদের বনানী রে। তুই এমন ভাব করছিস যেন বনানী নামের কাউকে তুই চিনিসই না। এই সকাল সকাল বোতল চাপিয়েছিস নাকি মাইরি? দূর, ফালতু কথা বলছিস কেন? সত্যি এতক্ষণ আমি বনানীর সাথেই গল্প করছিলাম। দেখ সোহম, সকাল সকাল আর কি মারবি না বলে দিলাম। বনানীকে তুই কোথা থেকে পাবি? কেন, বনানী এখানে এসেছে তো, তুই জানিস না? তুই অন্য কারোর সঙ্গে হয়তো গুলিয়ে ফেলেছিস। এই খুশির মধ্যে কথাটা আমি বলতে চাইছিলাম না। বনানী 2 বছর আগে আত্মহত্যা করেছে, তুই একে এখন কোথা থেকে দেখবি? কথাটা শুনে আমার নিজেকে যেন কেমন পাগল বলে মনে হলো। কি বলছে সৌম্যদীপ? তবে এতক্ষণ আমি কার সঙ্গে কথা বললাম এটা তো আমার কল্পনা হতে পারে না। কি করব বা বলবো বুঝে উঠতে পারলাম না। কিছুক্ষণ ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে হলো, আমি আবার ছুটে গেলাম যেখানে বনানীর সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। গিয়ে দেখলাম গাছের তলা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। জীবনভর আমি কতই না ভূতের গল্প লিখেছি, কিন্তু এই পরিস্থিতিতে নিজেকে কিভাবে সামলাবো কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আমার পিকনিকে মজা করার ইচ্ছেটাই যেন মরে গেল। কাউকে কিছু বলে কোনো লাভ নেই, কেউ আমার কথা বিশ্বাসই করবে না। ভাববে আমি আবার কোনো নতুন গল্পের প্লট ওদের শোনাচ্ছি। এক কথায় গুম মেরে বসে রইলাম। কারোর সাথে পরিচয় করার ইচ্ছা পর্যন্ত হলো না আমার। দুপুরে সবার অনেক ডাকাডাকির পরে খেতে গেলাম। সবাই মাঠে পাতা পেতে খাচ্ছে, আমি আনমনে খাচ্ছিলাম। এমন সময় কেউ আমার পাত্রে একটা বেগুনি দিয়ে গেল। চোখ তুলে তাকাতেই চমকে উঠলাম আমি। বেগুনের পাত্র নিয়ে বনানী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার এই অবস্থা দেখে সবাই হেসে উঠল। সৌম্যদীপ শেষে আমার পাশে এসে বলল, ভাই, এটা বনানীর আইডিয়া। তুই এত ভূতের গল্প লিখে সবাইকে ভয় দেখাস, তাই বাসেও প্ল্যান করলো তোকে ভয় দেখানোর। আমরা শুধু ওর কথা মতন সব করে গেছি, প্লিজ রাগ করিস না ভাই। আমি সব কথা শুনে হেসে ফেললাম। সত্যি গল্প লেখা এবং বাস্তব অনুভব করার মধ্যে বিস্তার ফারাক রয়েছে। এসব অনুভূতির লেখায় প্রকাশ করা সম্ভব নয়। না, এবার থেকে আর ভূতের গল্প আমি লিখব না। এতক্ষণ ঘটনার প্রবাহে বাড়িতে ফোন করতেই ভুলে গিয়েছিলাম। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে স্ত্রীকে ফোন করলাম। ছেলে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মনটা আমার আনন্দে ভরে উঠল। যিশু যেন তার দৈবিক ক্ষমতা বলে আমার সব খারাপ স্বপ্নগুলি মুছে দিয়েছে। এবার আমি খাবারের দিকে মন দিলাম।